ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, দরজাটা খুলুন, এখনই বৃষ্টি নামলো বলে। বলি, ও ঠাকুরমশাই, শুনতে পাচ্ছেন নাকি? বার কয়েক আওয়াজ দেবার পর কিশোরী একটু বিরক্ত হয়েই মুখে একবার ধ্যাত বলে আমার দিকে রাগান্বিত দৃষ্টি দিয়ে বলল, ভায়া বিভূতি, আমার মনে হয় ঠাকুরমশাই আজ বাড়িতে নেই। আমরা খামোখা সময় নষ্ট করছি। তার চেয়ে বরং চলো আমরা মেষ বাড়ির দিকে রওনা হই। আকাশের যা অবস্থা, তাতে যে কোনো মুহূর্তে মেঘ ভেঙে আমাদের উপর পড়ল বলে ওখানে বসেই বিকেলটা কাটানো যাবে। কিশোরী কথাগুলো রাগের মাথায় বলে থাকলেও তার স্বর ছিল আস্তে, অর্থাৎ কথাটা আমাদের বাইরে অন্য কেউ শোনার মতো ছিল না। আমি কিশোরীকে কিছু একটা বলতেই যাব, এমন সময় খুট করে দরজা খোলার শব্দে আমরা দুজনেই তাকালাম দরজার দিকে। গেরুয়া বসনে মাথায় বড় একটা লাল তিলক এঁকে দরজার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ঠাকুরমশাই। দরজা খুলে আমাদের ভিতরে আসতে তিনি বললেন, আমি বৃদ্ধ মানুষ, চলাফেরা করতে সময় লাগে। দরজা খুলতে দেরি হলে কি মেষ বাড়ি চলে যেতে হয় নাকি? এখনকার ছেলেপুলেদের এটাই সমস্যা, বুঝলে তো? তোমরা এতটুকু ধৈর্য ধরতে পারো না। ঠাকুরমশাইয়ের কথা শুনে কিশোরী একটু লজ্জিত হয়ে বলল, না, মানে আসলে বৃষ্টিটা নেমে যাচ্ছিল তো, তাই আর কি। বৃষ্টি নামতো না, আর তোমরা ঘরে গিয়ে না বসা পর্যন্ত এক বিন্দু জলও ধরিত্রীর বুকে পড়বে না। যাও, তোমরা ঘরে গিয়ে বসো, আমি আসছি। ঠাকুরমশাই চলে যাওয়ায় কিশোরী আমায় বলল, এই বিভূতি, ঠাকুরমশাই ওটা কি বলে গেলেন? জানি না, চলো ঘরে গিয়ে বসা যাক। আমি আর কিশোরী ঘরে গিয়ে বসতেই দেখি হঠাৎ দুবার ভয়ানক বিদ্যুতের শব্দ হয়ে বৃষ্টি পড়া শুরু হলো। আমরা দুজন অবাক হয়ে একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছি। তখনই ঠাকুরমশাই ঘরে ঢুকে বললেন, কি বলেছিলাম তো, তোমরা তো আবার আমার কথায় বিশ্বাস করতে চাও না। এই নাও। এই বলে ঠাকুরমশাই আমাদের হাতে একটা বড় কাঁসার থালা ধরিয়ে দিলেন। তাতে দুটো বাটিতে রাবড়ি, কিছু তালের বড়া আর মালপোয়া আছে। কিশোরী টপ করে একটা তালের বড়া মুখে পুরে নিয়ে চিবুতে চিবুতে বলল, এগুলো কবে আনলেন ঠাকুরমশাই? কিশোরীর উত্তরে ঠাকুরমশাই বললেন, কাল চারিমা এসেছিল। দুদিন আগে জন্মাষ্টমী উৎসব ছিল। ওর শ্বশুর বাড়িতে সেই উৎসব খুব জাঁকজমক করে উদযাপন হয়। আমাকে ডেকেছিল, কিন্তু আমার শরীরটা বিশেষ ভালো না থাকায় আমি যেতে পারিনি। তাই কাল চারিমা এসে এসব দিয়ে গেছে। তোমাদের জন্য দিয়ে গেছে বেশি করে। তোমরা ফেরত যাওয়ার সময় কিছু কিছু নিয়ে যেও। কিশোরী বরাবরই খুবই খাদ্যপ্রেমী। সে উৎসাহের সাথে বলল, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যাওয়ার সময় আপনাকে মনে করিয়ে দেব। কিশোরীর কথায় ঠাকুরমশাই একটু হেসে তার গড়গড়াটা হাতে নিতে হাত বাড়াতেই আমি বললাম, ঠাকুরমশাই, এই নিন আপনার পাশিংশ। আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা জিজ্ঞেস করতে পারি? ঠাকুরমশাই আমার হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে তার থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন জ্বেলে একটা শুকটান দিয়ে কিছুটা ধুঁয়ো ছেড়ে মুখে একবার করে শব্দ করতেই আমি বুঝলাম তিনি আমায় সম্মতি দিলেন। আমি বিনা বাক্য ব্যয়ে জিজ্ঞেস করলাম, বলছি ঠাকুরমশাই, আপনি তখন বললেন যতক্ষণ না পর্যন্ত আমরা ঘরে গিয়ে বসবো ততক্ষণ বৃষ্টি হবে না, সেটা আপনি কেমন করে আগে থেকে জানলেন? আর ওই যে দরজা খোলার আগে আমি আর কিশোরী যা কথা বলছিলাম সেটা তো আপনার শোনার কথা না, কিন্তু আপনি কেমন করে বুঝতে পারলেন যে কিশোরী মিশে যাওয়ার কথা বলছে? ঠাকুরমশাই সিগারেটের আরও কয়েকটা শুকটান দিয়ে পরপর ধোঁয়া ছেড়ে বললেন, তোমরা তো জানোই, মাতু পাগলি আর মধু সুন্দরী দেবীর কৃপায় আমি কিছু ক্ষমতা অর্জন করতে পেরেছিলাম। এখন তার সবটা না থাকলেও কিছু আছে বই কি। সেই ক্ষমতার দ্বারাই তোমাদের আলোচনার প্রেক্ষাপট বুঝতে পারলাম। আর যত দূর ওই বৃষ্টি না হওয়ার কথা, সেটা আমারই কাজ। আমি বৃষ্টিকে বন্ধক রেখেছিলাম, তা না হলে তোমরা আজ ঘর থেকেই বেরোতে পারতে না।
আর তোমাদের জন্য রাখা প্রসাদগুলো নষ্ট হয়ে যেত, বুঝলে? কিশোরী তখনও খেয়েই চলেছে, কখনো বড়া, কখনো মালপোয়া, আবার কখনো বা রাবড়ি। ঠাকুরমশাইয়ের কথায় সে একবার ঢোক গিলে ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে বলল, আচ্ছা মশাই, তো আপনি নিজেই আমাদের জন্য বৃষ্টি আটকে আবার নিজেই আমাদেরকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন কেন শুনি? ঠাকুরমশাই হাতের সিগারেটের ফিল্টারটা নারকেলের বালার ছায়দানিতে ফেলে রেগে গিয়ে কিশোরীকে বললেন, এই তো নয়, এই জন্যই তোমাদের আমার জীবনের কাহিনী শোনাতে ভালো লাগে না। তোমরা আমার জীবনের অভিজ্ঞতাগুলোকে স্রেফ গল্প হিসেবেই নাও, তাই তো? কিছুই বোঝো না। এমন প্রকৃতির বিরুদ্ধে কোনো গূঢ় প্রক্রিয়া করতে গেলে অনেক নিয়ম পালন করতে হয়, না হলে যে এই প্রক্রিয়া করে তার তো ক্ষতি হয়, সাথে নিরপরাধ মানুষেরও ক্ষতি হয়। তখন আমি সেই প্রক্রিয়ার কাজই করছিলাম, তাই দেরি হয়েছিল দরজা খুলতে। ঠাকুরমশাই থামলেন। আমি রাবড়ির বাটি থেকে এক চামচ মুখে দিতেই কিশোরী বলে উঠল, প্রসাদ তো অসাধারণ ছিল ঠাকুর মশাই, বাইরে বৃষ্টিও ভালোই হচ্ছে। এবার তাহলে আপনার গল্পের ঝুড়ি থেকে একটা গল্প হোক নাকি? কিশোরীর কথা শুনে আমার বুকের ভিতরটা দুক করে উঠল। এই না জানি ঠাকুরমশাই রেগে যান। আমি ব্যাপারটা সামলাতে তড়িঘড়ি হাত থেকে রাবড়ির বাটি নামিয়ে বললাম, তুমি না সবসময় বাজে কথা বলো কিশোরী। ঠাকুরমশাই, আপনি ওর কথা বাদ দিন তো। আচ্ছা, আপনার জীবনে এমন কখনো কিছু শুনেছেন যখন কেউ কোনো প্রক্রিয়া করতে গিয়ে কিছু ভুল করেছে আর তারপরে শাস্তি হয়েছে? এমন কিছু থাকলে বলুন না। এমন তো কতই হয়েছে, তবে তা সবই কাপালিক জাতীয় মানুষের সাথে। আজ তাহলে তোমাদের বলি আমার এক বন্ধুর কথা, যাকে দেবীর পুজো করতে গিয়ে মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল। শোনো তাহলে। ঘটনাটি অনেক দিন আগের। তখন আমার বিয়ে হয়নি। ভালো সাধু সন্ন্যাসীদের সঙ্গ পাওয়ার উদ্দেশ্যে এখানে ওখানে ভবঘুরেদের মতো ঘুরে বেড়ায়। তখন অমর জীবন আমাকে একদিন রাতে গাছের তলায় বসে বলেছিলেন বাড়ি ফিরে আসতে। আমিও তার কথা মতো বাড়ি ফিরে আসি, আর তারপর ভীষণ অসুখে ভুগি। সেসব তো তোমরা জানোই। শরীর ঠিক হওয়ার দিন 15 পর যখন আবার আমি পথে বেরিয়েছি, তখন দেখা হয় আমার ছোটবেলার এক বন্ধুর সাথে। আমি ট্রেন ধরবো বলে অপেক্ষা স্টেশনের একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি। এমন সময় পিছন থেকে কি যেন আমার নাম ধরে ডাকলো। তারানাথ নাকি? আমি পিছনে তাকিয়ে দেখি হরিপদ দাঁড়িয়ে। এই হরিপদর ঠাকুরদা আমার ঠাকুরদাকে খুব মানতেন। কখনো কোনো সমস্যা হলে আগে আসতেন আমাদের বাড়িতে, আর ঠাকুরদার থেকে পরামর্শ নিয়ে যেতেন। হরির বাবাও ঠিক তাই করতো। তবে আমার ঠাকুরদা মারা যাবার পর থেকে তেমন একটা ওরা আসে না আমাদের বাড়ি। কত বছর পর যে ওর সাথে দেখা হয়েছিল সেটাও সঠিক করে বলতে পারবো না। হরিকে দেখে আমি চায়ের ভাঁড়টা বেঞ্চের উপর রেখে ওর দিকে এগিয়ে গিয়ে বললাম, কি হে হরি, কি খবর তোমার? কেমন আছো ভাই? আমার কথা বাদ দাও, তুমি বলো, তুমি কেমন আছো? কত বছর পর তোমার সাথে দেখা হলো। আচ্ছা, তুমি না সাধু সন্ন্যাসীদের সঙ্গ নাও? হ্যাঁ, নেই তো। সাধু সন্ন্যাসীদের সঙ্গ পাওয়ার জন্য গেরুয়াধারী হতে হয় না ভাই। মন থেকে বিশ্বাস থাকলে সব হয়ে যায়। আচ্ছা, তোমার খবর বলো। আমার আর খবর তারানাথ, এখন বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে গেছে গো। হরির কথা শুনে আমার মোটেই ভালো লাগলো না। তোমরা তো জানোই আমি লক্ষণ অলক্ষণ টের পাই। হরিকে দেখে বুঝতে পারছিলাম কিছু সমস্যায় আছে। হরির সমস্ত শরীর বেষ্টন করে আছে একটা কালো বলয়, যেটা আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না। তাই আমি
এক প্রকার জোর দিয়েই বললাম, আমি তোমার সমস্যা বিহিত করতে পারবো কিনা জানি না, তোমার সমস্যায় তোমার পাশে থাকতে পারবো ভাই। সেই কত আগে থেকে আমাদের সম্পর্ক। তোমার বাবা ঠাকুরদা তো আসতেন আমাদের বাড়ি। তুমি বলো তো কি হয়েছে? বেশ, তবে তাহলে তো এখন তোমাকে আমার সাথে আমার বাড়ি যেতে হবে, কারণ আমার ট্রেন এখনই আসবে। আর এই ট্রেনটা না ধরতে পারলে আবার 4-5 ঘন্টা পর ট্রেন। বাড়িতে মেয়ে বউ খুবই অসুস্থ গো। আমার যদি বাড়ি ফিরতে দেরি হয় ওরা খুব চিন্তা করবে। বেশ, তো তাহলে চলো তোমার বাড়ি। তখন আমরা রওনা দিলাম হীরকপুর গ্রামের দিকে। গ্রামে পৌঁছে গরুর গাড়ি করে হরির বাড়িতে পৌঁছাতে প্রায় 4 ঘন্টা লেগে গেছে। তখন দুপুর গড়িয়ে গেছে, সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে। আমি দূর থেকেই দেখতে পাচ্ছিলাম হরির বাড়িটাকে গ্রাস করে রেখেছে একরাশ কালো ধোঁয়ার বলয়। আর একটা ঘটনা খুব আশ্চর্য লাগছিল, সেটা হলো বাড়ির ওপর কাক উড়ে বেড়াচ্ছে। কাক উড়ে যাওয়াটা আশ্চর্যের নয়, তবে আশেপাশের কোথাও কোনো বাড়ির ওপর না উড়ে শুধুমাত্র হরির বাড়ির ওপরেই উড়ছে দেখে আমার মনে অশুভ সংকেতের ঘন্টা বাজতে শুরু করে দিয়েছিল। হরি বাড়ির দরজা খুলে আমাকে বলল, এসো তারানাথ, ভিতরে এসো, খাটিয়াতে বসো, আমি তোমার হাত পা ধোয়ার জল নিয়ে আসি কুয়ো থেকে। আমি হরির চৌকাঠের ভিতর পা রাখতেই নাকে কেমন একটা যেন ভটকা গন্ধ এলো। ঠিক যেমন অতিরিক্ত পশু পাখি বাড়িতে পুষলে যেমনটা গন্ধ বেরোয়, ঠিক তেমন। হরি বালতিতে জল ভরে আমাকে বলে, এসো তারানাথ, তুমি হাত পা ধুয়ে না, আমি কিছু খাওয়ার ব্যবস্থা করি। জানোই তো বাড়িতে একমাত্র আমি বাদে আর কেউ কাজ করার মতো ক্ষমতাই নেই। নাও, তুমি হাত পা ধুয়ে না, আমি খাটিয়াতে গামছা রেখে যাচ্ছি। হরি এই বলে চলে গেল। আমি ভালো করে মুখ হাত পা ধুয়ে আটিয়াতে বসে আকাশের দিকে তাকিয়ে আছি। এমন সময় হরি একতলা মুড়ি আর বাতাসা নিয়ে এসে আমার সামনে রেখে বলল, কি দেখছো ওপরের দিকে? আমি একবার দীর্ঘশ্বাস ফেলে হরিকে বললাম, এই কাকগুলো কি রোজই এইভাবে উড়ে বেড়ায়? রোজ কি বলো, সব সময় এমন উড়ছে। রাতে তো এদের কাকা শব্দে ঘুম আসে না। কি যে হচ্ছে আমাদের সাথে কে জানে। আমি একবার দীর্ঘশ্বাস ফেলে হরিকে বললাম, হরি ভাই, বিকেল হতে চলল, দুই বন্ধু মিলে রান্না করতে করতে কথা বলি, না হলে রান্না হতে সময় লাগবে। ওই অসুস্থ দুটো মানুষকে সময় মতোই খেতে দেওয়া ভালো। মাটির উনানে ভাত চাপিয়ে সবজি কাটতে কাটতে আমি হরিকে বললাম, হরি, তোমাদের আর্থিক অবস্থা তো ভালোই ছিল, তাহলে আজ এমন দশা হলো কেন? এবার বলো তো কি হয়েছে, শুরু থেকে বলবে, কিছু বাদ দেবে না। ঠিক আছে, চলো। বেশ, তবে শোনো, তুমি ঠিকই বলেছো তারানাথ, পূর্বপুরুষের দৌলতে আমাদের কাছে অনেক জমি জমাই ছিল, আর আমি গ্রামের মধ্যে দান ধ্যানও কম করতাম না। তুমি তো জানোই আমার ঠাকুরদা বাবা সবাই দান ধ্যান করতে খুবই পছন্দ করতেন। আমিও তাদের দেখানো পথেই চলতাম। এর ফলে গ্রামের আর বেশ কিছু মহাজনদের অসুবিধা হতে থাকে। তাদের জমি জমাতে যেসব চাষিরা কাজ করত, তারা তাদের জমি ছেড়ে দিয়ে সবাই চলে আসে আমার জমিতে চাষাবাদ করতে। ফলে আমার জমি দিন দিন আরো অনেক বেশি ফসল ফলাতে থাকে, আর ক্রমেই আমাদের বার্ষিক আর্থিক অবস্থার অনেক উন্নতি হতে থাকে। ঘটনাটা 4-5 মাসের বেশি হবে না, সেইবার গ্রামে এক রক্তাম্বরধারী সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছিল গ্রামের ওই পুরনো মন্দিরের মধ্যে। গ্রামের অবস্থা তো জানোই, কখনো কোনো সন্ন্যাসী দেখতে পেলেই তারা সবার আগে ছুটে যায় সেই সন্ন্যাসীর কাছে হাত দেখাতে, তাদের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে নিতে। সেইবারও ব্যতিক্রম হয়নি।
সেই সন্ন্যাসী বাবাকে আস্তানা গাড়তে দেখে একদিন দুদিন করে অল্প অল্প করে যেতে যেতে ভিড় হওয়া শুরু হয়ে যায়। প্রতিদিন বিকালবেলায় গ্রামের লোকেরা নিজেদের সমস্যা নিয়ে যেতে থাকে তার কাছে। ধীরে ধীরে এই খবর আসে আমার বিমলার কাছে। একদিন সকালে বিমলা উঠান পরিষ্কার করছিল। তখন আমার জমির এক চাষি ভাইয়ের স্ত্রী এসে চাষের খেতে যাওয়ার সময় দেখা হয় বিমলার সাথে। তখন কথায় কথায় সে সবটা বিমলাকে বলে। সব শুনে দুপুরে খেতে খেতে বিমলা আমায় বলে, হ্যাঁ গো, তুমি শুনেছো সেই সন্ন্যাসী বাবার ব্যাপারে? হ্যাঁ, গ্রামে সবার মুখেই এখন সেই সন্ন্যাসী বাবার নাম। একটা কথা বলবো, যদি কিছু মনে না করো? আরে মনে করবো কেন, বলো কি বলবে। বলছি, আমি একবার যাব ওই সন্ন্যাসী বাবার কাছে। সেই তোমার মন চাইলে যাও, তবে কি আর বলবে তুমি, ভগবানের কৃপায় তো সব ঠিকই চলছে আমাদের। সে তো জানি, পরবর্তী সময়তেও যেন এমনই চলে তার জন্যই যেতে চাইছি। ঠিক আছে, যাও। সেই দিন সন্ধে নামলে সন্ন্যাসী বাবার কাছে লোকজনের ভিড় কমলে বিমলা সেখানে গিয়ে নিজের হাত দেখায়। বিমলার হাত দেখে সন্ন্যাসী বাবা বলেন, আগামী কিছু মাসের মধ্যেই তোর সন্তান আর স্বামীর ওপর বিপদের ছায়া নামতে চলেছে। বিমলা উতলা হয়ে প্রশ্ন করে, এ আপনি কি বলছেন? এর কোনো প্রতিকার নেই বাবা? সন্ন্যাসী বাবা কিছু সময় চুপ করে ধ্যান করে তারপর বললেন, কাল তুই আসিস মা, আমি তোকে একটা দেবীর কালী মূর্তি দেব। ওটা তুই বাড়িতে নিয়ে যাস। তোর ঠাকুরের আসনের পাশে আর একটা আসন পেতে মাকে বসিয়ে নিষ্ঠা মতো পুজো দিস, সব ঠিক হয়ে যাবে। যা, তবে কাল আসিস কিন্তু। পরদিন আমি চলে যাব অন্য জায়গায়, তাই কাল অবশ্যই আসিস মা। ঠিক আছে বাবা, আমি আসবো। পরদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি হতে থাকে। গ্রামের চারিদিক প্রায় ডুবে যাওয়ার উপক্রম। দিন বাড়ার সাথে সাথে বৃষ্টির তেজও বাড়তে থাকে। এর মাঝে সন্ধে নামলে বিমলা ওই সন্ন্যাসী বাবার কাছে যেতে চাওয়ায় আমি না করি আর বলি, যা হবে দেখা যাবে। এখন বৃষ্টিতে বেরিয়ে নিজের উটকো বিপদ ডাকার কোনো দরকার নেই। পরদিন সকাল সকাল আমাদের বাড়ির করানারে আমাদের গ্রামের এক মহাজন, আর তার হাতে লাল কাপড়ে মোড়া কিছু একটা ছিল। তাকে দেখে আমি বড়ই আশ্চর্য হই। তিনি আমায় এক বিন্দুও সহ্য করতে পারেন না, তাহলে সে আমাদের বাড়িতে কি করছে? মহাজন জানায়, আগের দিন বিকেলে নাকি সে শহর থেকে ফেরার পথে মন্দিরে থাকা সন্ন্যাসী বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেই সন্ন্যাসী বাবাই নাকি তাকে এই লাল কাপড়ে মোড়া মূর্তিটা বিমলাকে দিতে বলেছেন। এতটা শুনে বিমলা ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে মহাজনের হাত থেকে মূর্তিটা নিয়ে ঘরে চলে যায়। আর এরপর থেকেই আস্তে আস্তে প্রথমে আমার মেয়ের শরীর খারাপ হলো। কোনো ডাক্তার বুদ্ধি কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না। আমার জমির সব ফসল দিনের পর দিন নষ্ট হতে থাকলো। হাতির মতো এক জন্তু আমার ফসলের উপর দিয়ে হেঁটে বেড়ায়। আর শেষে আমার স্ত্রীও বিছানায় পড়ল। আমার সব শেষ হয়ে গেল এই কয়েক মাসে। আচ্ছা, সেই সন্ন্যাসী বাবা কি মূর্তি পাঠিয়েছিলেন? বলেছিলেন তো মা কালীর মূর্তি, কিন্তু দেখে তো মা কালী মনে হয় না তারা না। তুমি কি মূর্তিটা একবার আমায় দেখাতে পারো ভাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ভেতর ঘরের দিকে চলো, ওখানেই মূর্তিটা রাখা আছে। আমাদের ততক্ষণে রান্না হয়ে গেছে। আমি হরি ভিতরে গেলাম। হরির হাতের হ্যারিকেনটা জ্বলতেই যা দেখলাম তাতে আমার বুকটা ধড়াস করে উঠল। আমি বললাম, হরি ভাই, তুমি এ কার মূর্তি পুজো করছো? এ তো কালী মূর্তি নয়, ইনি হলেন দেবী ধূমাবতী। দেবী ধূমাবতী? এটা কেমন দেবী? আগে তো তেমন নাম শুনিনি। হ্যাঁ, দেবী ধূমাবতী 10 মহাবিদ্যার 10 জন দেবীর মধ্যে 7ম দেবী। এই দেবী অমঙ্গলের বার্তা বয়ে আনে
আর এই দেবীর পূজা শুধুমাত্র সেই সব তন্ত্র সাধকেরাই করতে পারেন যাদের সংসার বলে কিছু হয় না। সাংসারিক মানুষ, বিশেষত মহিলারা, এই দেবীর পূজা থেকে বঞ্চিত ভাই। তুমি কেমন করে বুঝলে তারানাথ এটা দেবী ধূমাবতী? দেখো, দেবী অশ্ববিহীন রথের ওপর বসে আছেন, হাতে তার কুলো আর রথের মাথায় কাক। যাই হোক, এবার আমি বুঝতে পারলাম কেন তোমার বাড়ির চারপাশে কালো ধোঁয়ার বলয় দেখেছিলাম আর এত কাক কেন ঘুরছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমি আর রাতে খাবো না, বুঝলে? তুমি বরং আমায় 1 ঘটি জল এনে দাও, আমি স্নান করে আসছি। হরি কোনো কথা না বাড়িয়ে চলে গেল জল আনতে। আমি স্নান সেরে হরিকে সাথে নিয়ে ওই ঘটির জল দিয়ে ওদের গৃহবন্ধন করে দিলাম। এও বলে দিলাম, রাতে যাই হয়ে যাক, সে যেন দয়া করে ঘরেই থাকে। তারপর দেবী মূর্তিকে ঘরের বাইরে উঠানে এনে বেদি বানিয়ে তাতে দেবীর স্থাপনা করে মধুসুন্দরী দেবীর নাম নিয়ে ধূমাবতী দেবীর আরাধনা শুরু করলাম। আমার যদিও পুজো করা উচিত নয়, তাও দেবীর কাছে ক্ষমা চেয়ে পুজো দেওয়ার চেষ্টা করলাম সাধ্য মতো। আমার পুজো দেওয়ার সময় একটা বিশালাকার কাক বারবার এসে আমার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু অসফল হয়ে শেষ রাতের দিকে ফেরত চলে গেল। ভোরবেলায় আমি ওই মূর্তি জলে ভাসিয়ে আসি। পরে হরি আমার কাছে আসাতে আমি বললাম, ভাই, আর কোনো চিন্তাই নেই, তোমার সব সমস্যা মিটে গেছে, আস্তে আস্তে সব আবার আগের মতো হয়ে যাবে। হরি কিছু একটা বলতেই যাবে, এমন সময় গ্রামে হই হই পড়ে গেল। আমরা বাইরে বেরোতেই শুনি গ্রামের মহাজন নাকি তার জমিতে মরে পড়ে আছে। আমরা সেখানে যেতেই হরি আমায় বলল, তারানাথ এই সেই মহাজন বুঝলে, যে আমাকে ওই মূর্তিটা দিয়েছিল। আমি ততক্ষণে সবটা বুঝতে পেরে গেছি। আগের দিন রাতে ওই কাক হরির বাড়ির কোনো ক্ষতি করতে না পেরে যে মূর্তি সবার আগে এনেছে তার কাছেই গেছে, আর তার দেহ খুবলে খুবলে খেয়েছে। তবে সেসব কথা আমি আর হরিকে বলিনি, শুধু ফেরার সময় বলেছিলাম এরপর থেকে কারোর দেওয়া কোনো মূর্তি না নিতে। ঠাকুরমশাই থামলেন। বাহ ঠাকুরমশাই, দারুণ গল্পটা শোনালেন আজ, মন ভরে গেল। এরপর থেকে আমিও এটা মাথায় রাখবো। আমি কিশোরীর কথায় কিছু একটা বলতেই যাব, তখনই ঠাকুরমশাই রেগে গিয়ে বললেন, এই জন্যই তোমাদের কিছু বলতে ইচ্ছা করে না। আমার কথায় যদি বিশ্বাস না হয় তাহলে শোনার দরকার কি? ঠাকুরমশাই রেগে যাচ্ছেন দেখে আমি তড়িঘড়ি সবটা শান্ত করতে বললাম, এই চলো চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেক রাত হয়েছে, কাল আবার অফিস যেতে হবে তো। কিশোরী যতই যাই বলুক, আমি জানি সে ঠাকুরমশাইয়ের কাছে না এসে থাকতে পারবে না, আর এটা ঠাকুরমশাইও জানেন।